প্রিয় শিক্ষার্থী, সহকারী স্টেশন মাস্টার পরীক্ষায় আজ আমরা শতভাগ প্রস্তুতির জন্য নিয়ে এসেছি ৩ নম্বর মডেল টেস্ট। বিগত ২টি মডেল টেস্টে আপনারা ব্যাপক সাড়া দেখিয়েছেন। বিশেষ করে আমাদের গণিতের যে সুপার টেকনিক এটারা কিন্তু আপনারা দারুণ পছন্দ করেছেন এবং আজকেও থাকছে সেই গণিতের সুপার টেকনিক সম্বলিত আমাদের ক্লাসটি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের সহকারী স্টেশন মাস্টার প্রস্তুতির মডেল টেস্ট নাম্বার ৩ এ। শুরুতেই রয়েছে চুলে কাঁটা যৌগিক পদটি কোন সমাসে নিষ্পন্ন, অর্থাৎ এটি কোন সমাস অবস্থায় রয়েছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে অলুক তৎপুরুষ সমাস, কারণ চুলের সাথে এ বিভক্তি যুক্ত রয়েছে, তার মানে এটা অলুক তৎপুরুষ হবে। রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন ২১শে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেছিলেন? ২১শে ফেব্রুয়ারি সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস এই বইটি লিখেছেন নিহার রঞ্জন রায়। তাহলে সঠিক উত্তরটা করতে হবে নিহার রঞ্জন রায়। সমাস বাক্যকে ড্যাশ করে। সমাস বাক্যকে সাধারণত ছোট করে, সংক্ষেপ করে, তবে এখানে সংক্ষেপটা হবে সঠিক উত্তর। চর্যাপদে সবচেয়ে বেশি সংখ্যক পদ রয়েছে কোন কবির? সবচেয়ে বেশি সংখ্যক যিনি রয়েছে তিনি হচ্ছেন কান্নপা। বঙ্কিম এর বিপরীতার্থক শব্দ। প্রিয় শিক্ষার্থী, এখানে যে সকল টপিকস গুলো রয়েছে অবশ্যই আপনারা চাইলে নোট করে নেবেন, আর এই টপিকস গুলো থেকেই কিন্তু সবচেয়ে বেশিবার প্রশ্নগুলো এসে থাকে। বঙ্কিম শব্দের অর্থ যদি আমরা বলি, বঙ্কিম মানে কি বাঁকা, আর এর বিপরীত শব্দ হবে সোজা, অর্থাৎ ঋজু। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। আমি বরাবরই বলে রাখছি, পত্রিকার সম্পাদক থেকে একটা প্রশ্ন শতভাগ আসবে ইনশাআল্লাহ। সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল, প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর ভিডিওর এই পর্যায়ে জানিয়ে দিতে চাই, সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষার শতভাগ প্রস্তুতির জন্য আমাদের কাছে কিন্তু পিডিএফ সাজেশন রয়েছে। আপনারা চাইলে নামমাত্র মূল্যে সেই সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। পরবর্তী প্রশ্ন রয়েছে দিতে, প্রমিত চলিত রীতির বাক্য কোনটি? প্রমিত চলিত রীতির বাক্যটি যেটি রয়েছে, খেয়ে দে শুয়ে পড়লাম। একেবারে সাধারণ ভাষা যেটা আমরা বলে থাকি, খেয়ে দে শুয়ে পড়লাম। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? আমাদের এখানে যে ৪টি বাগধারা রয়েছে, এই ৪টি বাগধারার মানে একটার সাথে আরেকটা মিল রয়েছে, বাট কোনটি ভিন্ন? যেমন আদায় কাঁচকলা, এটি অর্থ ভিন্ন। বাদ বাকিগুলো মূলত সোনাই সোহাগা বা মণিকাঞ্চন যোগ অর্থ বহন করে। বিভক্তি লোপ পায় কোন সমাসে? বিভক্তি লোপ পায় সাধারণত তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস বিভক্তিগুলো কি হয়? লোপ পেয়ে যায়। কোন বানানটি শুদ্ধ? বানান শুদ্ধি থেকে প্রশ্ন কিন্তু পাবেন। বানান শুদ্ধি আমাদের এখানে সং সপ্তক রয়েছে। সং সপ্তকে প্রথমে দন্তস্ব, তারপরে তালব্যস্য হবে, অর্থাৎ তালব্যস্য। আর সেক্ষেত্রে খ নাম্বারটি সঠিক উত্তর। বাক্যের একক কোনটি? এই প্রশ্নটা কিন্তু অসংখ্যবার এসেছে এবং সহজে ভুল হয়। বাক্যের একক যখন বলবে, শব্দ বলবেন, এখানে শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, তার মানে বাক্যের একক শব্দ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন ভাষার উপসর্গ? আম, খাস, লা, বাজে, ঘর, কয়ের, এই জাতীয় যেগুলো আছে সেগুলো কি? আরবি। সুতরাং আম, খাস, লা থাকলে সেটি হবে আরবি ভাষার উপসর্গ। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? মেঘ, মেঘ শব্দের সমার্থক শব্দ হবে অম্বুদ। এখানে একটা টেকনিকটা মনে রাখবেন, যে পানি বা জল শব্দের সমার্থক শব্দ যেগুলো, তার শেষে যদি অতিরিক্ত কোনো কিছু যুক্ত থাকে সেটি হয়ে যাবে মেঘ শব্দের সমার্থক শব্দ। যেমন পানির সমার্থক শব্দ কি? জল। তাহলে এর সাথে যদি দ যুক্ত করা থাকে তখন কি সেটা কি হয়ে যাবে? মেঘ হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। যুগপৎ শব্দের অর্থ কি? যুগপৎ শব্দের আমরা রাজনীতিবিদদের মুখে প্রায়শই শুনে থাকি যুগপৎ আন্দোলন। যুগপৎ শব্দের অর্থ একই সময়ে বা সমসাময়িক। তাহলে এখানে সঠিক উত্তর হবে একই সময়ে। নিচের কোনটি দ্বিগু সমাস? দ্বিগু সমাস যদি আমরা দেখি, আপাদমস্তক রয়েছে, এটি হবে না। রুই কাতলা একরোখা, এখানে দ্বিগু সমাস কোনো সমাস নেই, তার মানে কোনটি নয় হবে সঠিক উত্তর। যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন তেমন কোন ধরনের সর্বনাম রয়েছে? এখানে একটা জিনিস খেয়াল করেন, যেমন তেমন একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে, তার মানে এটি একটা হবে সাপেক্ষ সর্বনাম, কারণ একটার কারণে আরেকটা ঘটতেছে। যেমন কর্ম হবে তেমন ফল হবে, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, এই জন্য এখানে হবে সাপেক্ষ সর্বনাম।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে। এই গানটি রচনা করেছেন গোবিন্দ হালদার। এবং বাংলা অংশের শেষ প্রশ্ন যেটি রয়েছে, গোল করো না ছোটন ঘুমাই খাটে, এই অংশটুকু কার রচনা? অনেক ছোটবেলায় পড়া হয়েছে, এটি সুফিয়া কামালের রচনা একটি ছড়া। আশা করছি আমাদের বাংলা অংশ যথেষ্ট ভালো লেগেছে। এখান থেকে যদি আপনারা ভালোভাবে টপিকস গুলো রিভিশন করতে পারেন, ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো কিছু পাবেন। ইংরেজি অংশের শুরুতে আমাদের যেটা রয়েছে, কোনটি শুদ্ধ বানান অর্থাৎ কারেক্ট স্পেলিং, ইনডিসপেন্সেবল রয়েছে। তাহলে ইনডিসপেন্সেবল বানান আমরা ইনডিস বানান করব, INDIS PANSABLE, ইনডিসপেন্সেবল অর্থাৎ ক নাম্বারটা এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে। দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন, অ্যাবান্ডন অর্থ কোনো কিছু ত্যাগ করা বা পরিত্যাগ করা। তাহলে এক্ষেত্রে সিনোনিম যেহেতু বলা হয়েছে, তাহলে এখানে লিভ হবে সঠিক উত্তর। fill in the blank, please stop before you dash into trouble, তাহলে এখানে before এর ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে প্লিজ স্টপ বিফোর ইউ ড্যাশ ইনটু, তাহলে এখানে আমরা জাস্ট বেস ফ্রম যেটা সেটা ব্যবহার করব, অর্থাৎ গেট, বিফোর ইউ গেট ইনটু ট্রাবল। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, আবারও কারেক্ট স্পেলিং রয়েছে, এখানে কারেক্ট স্পেলিং সুপারসিড। তো সুপারসিড আমরা বানান নেব SUPER, নর্মাল যেটা আমরা সুপার বানান করি, তারপর সেড SEDE অর্থাৎ ঘ নাম্বার। বহুল ব্যবহৃত যেই আমরা ব্যবহার করে থাকি ট্রান্সলেশন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এর সঠিক ইংরেজি ট্রান্সলেশন কোনটি হবে? এটি মূলত হয় কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এটি এসে থাকে ডু অর ডাই, হয় মরো নালে কাজ করো, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। হুইচ ওয়ার্ড ইজ ইন ফেমিনিন জেন্ডার, জেন্ডার থেকে প্রশ্ন পাবেন আপনারা। এখানে আমাদের যেটি ফেমিনিন কোনটি, যে হার্ট, নান, এটা প্রথমটাই আমাদের ফেমিনিন জেন্ডার হিসেবে রয়েছে। আবারও রয়েছে হুইচ ওয়ান ইজ ফেমিনিন ফ্রম, আবারও আমাদের নান রয়েছে, তার মানে এক্ষেত্রেও আমাদের কি হবে, নান হবে, তার মানে দুটাতেই আমাদের নান অ্যান্সার হচ্ছে। এবারে রয়েছে নাম্বার থেকে, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, মাউসের প্লুরাল ফর্ম কম বেশি আমরা সবাই জানি মাইস, MICE। দ্য ইডিওমেটিক ফ্রেজ অর্থাৎ ইডিয়মস ফ্রেজের কথা বলা আছে, ক্যাশ ক্যাও মিন্স, ক্যাশ ক্যাও বলতে কি বোঝানো হচ্ছে? মূলত ক্যাশ ক্যাও বলতে একটা নির্ধারিত বা ট্রাস্টেবল কোনো বিশ্বাসযোগ্য কোনো লাভজনক খাতের কথা বলা হচ্ছে, যে সোর্স অফ স্টেডি প্রফিট, মানে ওখান থেকে প্রফিট আসবেই, লাভ আসবেই। Choose the exact meaning of the idioms or phrase a fools of paradise, আচ্ছা fools of paradise বলতে বোকার স্বর্গে বসবাস করা বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে আমরা যদি বলি টু লিভ অ্যান্ড বা ইন ইলিউশন অর্থাৎ বোকার স্বর্গে বসবাস করা, মিথ্যা ভাবনা চিন্তা করা। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, হ্যাভ ইউ টেকেন রেস্ট, তাহলে হ্যাভ ইউ টেকেন এ রেস্ট যদি বলি, তাহলে প্রথমে আমাদের হ্যাভ তো থাকবেই, তাহলে হ্যাভ এ রেস্ট বিন টেকেন বাই ইউ, অর্থাৎ প্রথমটাই আমাদের কিন্তু সঠিক রয়েছে। আবার ভয়েস চেঞ্জ রয়েছে, দে ওয়ার ফ্লাইং কাইটস, তাহলে দে ওয়ার ফ্লাইং কাইটস, তার মানে কাইট ওয়ার এটা থাকবে, আইএনজি থাকার কারণে বিং হবে, তার মানে কাইট ওয়ার বিং ফ্লোন বাই দেম, অর্থাৎ ফ্লোন বাই দেম, বিং রয়েছে আমাদের গ নাম্বারে। চেঞ্জ দ্য নারেশন, দ্য টিচার সেজ ডু ইউ নো হোয়ার হি ইজ, তার মানে এখানে কি বলা আছে, সরি, দ্য টিচার সেজ রোজ স্মেল সুইট, তাহলে রোজ স্মেল সুইট, তাহলে এখানে হবে দ্য টিচার সেজ দ্যাট রোজ স্মেল সুইট, জাস্ট এটা কোনো পরিবর্তন হবে না, এখানে শুধু দ্যাট বসালে আমাদের কাজটি শেষ হবে। এরপরে বলছে জন সাইড টু মি ডু ইউ নো হোয়ার হি ইজ, তাহলে যেহেতু এখানে আমাকে প্রশ্ন করেছে, তার মানে আস্কড হবে, আর আস্কড হওয়ার পরে আমাদের কি হবে, ইফ থাকবে, যেহেতু WS কোয়েশ্চেন নেই, তার মানে ইফ যুক্ত কোথায় রয়েছে, আস্কড এর সাথে ক নাম্বারে, তার মানে এই ক নাম্বারটাই সঠিক উত্তর। সুইচ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে রয়েছে লিজার অর্থাৎ ফাঁকা সময়, লিজার বানানটা আমরা এইভাবে বানাবো, লেই শিওর এইভাবে বানাবো, লেই অর্থাৎ LEISURE, এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ খ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। এরপরে কারেক্ট স্পেলিং যেটি রয়েছে কোয়েশ্চেনারি, কোয়েশ্চেনারি আপনারা খুব সহজে যদি মনে রাখতে চান, তাহলে এইভাবে মনে রাখবেন কোয়েশ্চেন নাই রে, তার মানে কোয়েশ্চেন প্রথমে বানানটা একটা এন থাকলো, তারপরে নাই আরো একটা এন, অর্থাৎ ডাবল এন যুক্ত কোয়েশ্চেন নাই রে, সেটি হবে, তার মানে আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেন নাই রে, এটাই হচ্ছে কোয়েশ্চেনারি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।
নিউ প্রোগ্রাম উইল বি ড্যাশড নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। এখানে টেলিভিশনে যখন কোনো অনুষ্ঠান প্রকাশ করা হয় তখন সেটি হয়ে যায় কি টেলিকাস্ট। ভালো করে বুঝবেন, যখন টেলিভিশন অর্থাৎ ভিজুয়াল থাকবে তখন সেটা টেলিকাস্ট, আর যদি নন ভিজুয়াল থাকে সেটা হবে ব্রডকাস্ট। এইটুকুই হলো পার্থক্য। ইট ইজ টাইম উই ড্যাশ হোম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কি যুক্ত করতে হয়? নিশ্চয় ভার্ব টু ব্যবহার করতে হবে, অর্থাৎ ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন, এটা রাইট ফ্রম ভার্বসের খুব সম্ভবত 1 নম্বরেই আছে। নো ম্যান ক্যান লিভ অ্যালোন, মানুষ একা বাস বা বসবাস করতে পারে না। সিস দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের এখানে হি হ্যাংড, হি হ্যাড বিন হ্যাংড ফর মার্ডার, তো এখানে হয় না, এখানে হবে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, অর্থাৎ গ নাম্বারটা এক্ষেত্রে হবে সঠিক উত্তর। গণিত অংশের শুরুতে আমাদের রয়েছে x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 2 অর্থাৎ 8 ডিভাইডেড x কিউব এর মান কত? যেহেতু 2 এর উপরে কিউব করলে আমাদের 8 হয়, সেহেতু আমরা মান কিউব -3 ইনটু মান ব্যবহার করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি 1 থাকতো, এখানে 1 থাকতো, এখানে 2 থাকার কারণে এখানে 8 হয়েছে, জাস্ট এইটুকুই। তাহলে মান কিউব অর্থাৎ 3 কিউব -3 ইনটু মান, তার মানে 27 মাইনাস 9। তাহলে 27 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে যেটা হবে, ও হ্যাঁ, এখানে আরো একটা 2 আমাদের দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই যে 2 ডিভাইডেড x, তাহলে 9 দুগুণে 18, 18 থেকে যদি আমরা 27 বিয়োগ করি বা 27 থেকে 18 বিয়োগ করলে হবে 0.09, অর্থাৎ 9 হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 10 হলে বড় সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার যোগফল কত বলছে? 60, আবার বিয়োগফল হতে হবে কত? 10। এক্ষেত্রে যদি আমরা 40 এবং 20 ধরি তাহলে 60 হচ্ছে, বাট পার্থক্য কিন্তু 10 হচ্ছে না। যদি 5 কমায় দেই তাহলে 35 আর 25, তাহলে সেক্ষেত্রে আমাদের যোগফলটাও 60 হচ্ছে, বিয়োগফলটাও কিন্তু 10 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বড় সংখ্যাটি হবে 35। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? এটা কিন্তু মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ করে রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত কয়টি আছে? মাত্র 10টি। তবে এক্ষেত্রে আবার এটা কিন্তু 2 থেকেও থাকে, 2 সহ যদি হয় তাহলে কিন্তু সেই 10টিই হবে। যদি এখানে 31 পর্যন্ত বলে তখন আবার কিন্তু হবে 11টি। এই ট্রিক্সগুলো একটু মনে রাখবেন। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়? এখানে আপনি ক্রস ম্যাচিং পদ্ধতিতে করবেন। যেমন 2 এর 3 রয়েছে, 4 এর 5 রয়েছে। তাহলে এই দুটো গুণ করব, 5 দুগুণে 10, এটার মান 3 4 12। তার মানে এই দুটার মধ্যে কিন্তু 4 এর 5 বড়। আবার 4 এর 5 এর সাথে 1 এর 3 এর তুলনা করব, 3 4 12, 5 1 5, এটাই বড়। 3 এর 2 যদি আবার আমরা তুলনা করি, 3 5 15, 4 দুগুণে 8, তার মানে এবারে কিন্তু 3 এর 2 সবার চেয়ে বড় হয়ে গেল। তাহলে এখানে কোনটি বড় হবে? 3 এর 2টাই সবচেয়ে বড়। ধারা থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন। ধারা যেমন রয়েছে 1 5 6 11 17 28, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি কত? মূলত এই ধরনের হয় কি, বা বর্তমান পদ পূর্ববর্তী পদের সাথে যোগ করে। যেমন 5 আর 1 6, 5 6 11, 11 সাথে 17, সরি 11 6 17, 17 11 28, 28 আর 17, 8 7 15, এককের ঘরে 5 থাকবে। তাহলে এককের ঘরে 5 আছে আমাদের, শুধু খ নাম্বার 45, এটি তাহলে সঠিক উত্তর হবে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। প্রতি মিনিটে কত? 90 বার ঘোরে। প্রতি মিনিট মানে কি? 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ডে ঘোরে কত? 90 বার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে? তাহলে 1 সেকেন্ডে 90 এর 60। তাহলে আমরা কি করব এখানে? 3 এর 2। 3 এর 2 মানে কি? 1.5 বার। ওকে? তাহলে একবার যখন ঘুরবে, এখানে একবার যখন ঘুরবে তখন কতটুকু ঘুরতে হয়? যেহেতু চাকা গোল, তার মানে 360 ডিগ্রি ঘুরতে হবে। আবার যখন হাফ ঘুরতে হবে তখন 180 ডিগ্রি ঘুরতে হবে। তার মানে 360 প্লাস 180 অর্থাৎ 540 ডিগ্রি, অর্থাৎ 540 ডিগ্রি 1 সেকেন্ডে ঘুরবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? তাহলে একটা আয়তক্ষেত্র আমাদের বের করতে হবে। এই যে আয়তক্ষেত্র আমরা লিখলাম, তার মানে দৈর্ঘ্য কত? 12, প্রস্থ কত? 5। তাহলে কর্ণের দৈর্ঘ্য, যখন আমরা কর্ণ অঙ্কন করব তখনই কিন্তু এটা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। তাহলে যদি আমরা এখানে সমকোণী ত্রিভুজ ধরি তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু এখানে 12 আছে, এখানে 5 আছে,
তাহলে 12 স্কয়ার করলে 144, 5 স্কয়ার করলে 25, তার মানে 169। আর 169কে যদি আমরা রুট ওভার করি তাহলে হবে 13, তার মানে এই কর্ণের দৈর্ঘ্যটা হবে 13 সেন্টিমিটার। এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 2 হলে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউবের মান কত? আমরা শুরুতেই প্রথম অঙ্কে দেখিয়েছি মান কিউব। তাহলে এখানে মান কত আছে? 2, তাহলে মান কিউব মাইনাস 3 ইন্টু মান, তাহলে 2 কিউব 8 মাইনাস 6 ইকুয়াল টু 2 অ্যান্সার আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দুটি সংখ্যার গসাগু 16 এবং লসাগু 192 হলে একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? তাহলে জাস্ট এখানে ভাগ করতে হবে। তাহলে 16 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে 3 দিয়ে এখন 92কে ভাগ করলে যত হবে? তাহলে 3 4 12, এককের ঘরে 2 আসবে। তাহলে এখানে এককের ঘরে 4 আছে কোথায়? 64তে। তাহলে এই 64টাই অ্যান্সার হবে। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? এক্ষেত্রে 1 নটিক্যাল সমান আমরা বলবো 1.852 বা 1.852, এটি হবে সঠিক উত্তর। a প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এখানে সেম মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করব যে এমন দুটো সংখ্যা নির্ধারণ করব যার যোগফল 3 এবং গুণফল 2 হয়। তাহলে 2 প্লাস 1 যদি ধরা হয় তাহলে 3 হবে, 2 ইন্টু 1 যদি ধরা হয় তাহলে 2 হবে। তার মানে 2 এবং 1 ধরলে আমাদের এই শর্ত দুটো ফিল আপ হয়। তার মানে 2 কিউব প্লাস 8, 1 কিউব প্লাস 1, তার মানে 8 আর 1 9 হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। এটা এমসিকিউ এর জন্য এই ব্যাখ্যাটা যথেষ্ট। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয় এর পরিসীমা কত হবে? তাহলে 2 যদি হয় তাহলে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে পরিসীমা। তার মানে 4 দুগুণে 8 সেন্টিমিটার। 159 ধারাটির 15তম পদ কত হবে? তাহলে 15তম পদ বলতে কি? n তম পদ। তাহলে প্রথমে আমরা n তম পদটা কিভাবে বের করে নেব? a প্লাস n মাইনাস 1, তাহলে nটা আমরা কত ধরবো? 15, 15 মাইনাস 1, তার মানে এখানে n মাইনাস 1 ইন্টু d। তাহলে এর মান কত? 1 যোগ n মাইনাস 1 মানে 15 মাইনাস 1, তার মানে 14, আর d কত? 4। তাহলে এখানে 4 14 56 আর 1 কে 57, তাহলে 57টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। যেহেতু আমাদের এখানে 57 নাই তাহলে হবে এটি রাইট অ্যান্সার। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সাধারণত হয় 13, 12, 5, যেটা আমরা কিছুক্ষণ আগে আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সময় করেছিলাম। তার মানে 13 হলো অতিভুজ আর 12, 5 হবে লম্বা আর ভূমি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত হবে? এটা একটুখানি আমাদের মডিফাই করে নিতে হবে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এখানে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, তাহলে এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যদি হয় আমরা এইটুকু সূত্র করতে পারছি। তাহলে a প্লাস বি টোটাল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর বাকি থাকলো সি কিউব। যেহেতু a প্লাস বির মান আমরা মাইনাস সি পেয়েছি তাহলে মাইনাস সির উপরে কিউব মাইনাস, এখানে a প্লাস বির মান যখন আমরা মাইনাস সি বসাবো তখন এখানে প্লাস 3abc হয়ে যাবে প্লাস সি কিউব। যেহেতু মাইনাস ফিগারের উপরে বেজোড় সংখ্যা পাওয়া রয়েছে তাহলে মাইনাস সি কিউব থাকবে প্লাস 3abc প্লাস সি কিউব। প্লাস মাইনাস সি কিউব কেটে যাওয়ার ফলে শুধু আমাদের 3abc থাকছে, তার মানে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো 3abc। 24 কোন সংখ্যাটির 32% এর সমান হবে? তাহলে 32% এর সমান আমরা যদি দেখি তাহলে এখানে নরমালি আমরা যদি বলি যে এখানে 60 এর 32% সমান 24 হওয়ার কথা, সম্ভব না, 65ও সম্ভব নয়। যেখানে 70 এর 50%ই হচ্ছে 35, সেখানে 32% সমান এটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা কমে যাচ্ছে, কম হচ্ছে। 75 এর যদি আমরা করি 75 গুণন 32 এর 100, তাহলে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 আসছে 32, 3 আসছে 24, তার মানে 75টা এক্ষেত্রে সঠিক উত্তর। x মাইনাস ওয়াই টোটাল স্কয়ার ইকুয়াল টু 14 যদি হয় তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত হবে? এটা আমাদের সূত্র ব্যবহার করেই করতে হবে। এক্ষেত্রে যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়াই স্কয়ারের সূত্র দেওয়াই আছে তাহলে আমরা এইভাবে একটু করি। এক্স মাইনাস ওয়াই টোটাল স্কয়ার ইকুয়াল টু 1 4, তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 14। তাহলে এক্স ওয়াই এর মান আমাদের কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইকুয়াল 14। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এখানে 2 দুগুণে 4 ওই পাশে যে কত হবে? যোগ হবে, তার মানে 18 হবে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো কত? 18।
যদি তেলের দাম 25% কমে যায় তবে একই খরচে তেল কেনা শতকরা কত পরিমাণে বৃদ্ধি করতে হবে, এটা আমরা গত ক্লাসে এইচডব্লিউ দিয়েছিলাম এবং এইচডব্লিউ না আমরা শিখিয়েও দিয়েছিলাম। তাহলে এখানে যদি কমে যায় আর গত ক্লাসে ছিল যদি বেশি হয় বা এই জাতীয়, তাহলে এখানে আমি বলেছি যে যদি বৃদ্ধি পায় তাহলে 100 গুণিতক বৃদ্ধি যোগ 100 যোগ বৃদ্ধি ভাগ 100 যোগ বৃদ্ধি। এখন এখানে যেহেতু কমে গেছে তাহলে 100 গুণিতক কম এবং 100 বিয়োগ কম, তাহলে এখানে 75। তাহলে 25 দিয়ে আমরা 75 যদি কাটি তাহলে 3 যদি 100 কাটি তাহলে 33.33, তার মানে 33.33% হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে ততটি 10 পয়সা করে চাঁদা দেওয়াতে 90 টাকা সংগ্রহ হলো, শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এখানে বলছে কি যে যতজন শিক্ষার্থী ততটি 10 পয়সা দিয়েছে 90 টাকা, তার মানে 30 জন যদি হয় তাহলে 30-এ সবাই যদি 10 পয়সা করে দেয় ততটি 10 পয়সা, তার মানে 30 পয়সা করে হচ্ছে, তার মানে 30 গুণন 30 দিলে আমাদের কয়টা হয়ে যাচ্ছে? তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে কি 30টি 10 পয়সা মানে 300 পয়সা, 300 পয়সা মানে 3 টাকা। তাহলে যদি 30 জন 3 টাকা করে দেয় তাহলে 90 টাকা কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে 30 জন। একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত যদি 1 1 2 হয় ত্রিভুজটি কোন ধরনের হবে? যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজের একটি কোণের অনুপাত 90 ডিগ্রি, অপর দুটি কিন্তু 45 45 থাকে, তার মানে এখানে 45 45 যখন থাকবে তখন এটা 1/1 বলা যায়, আর এটার দ্বিগুণ হয় 90 ডিগ্রি, তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ হবে সঠিক উত্তর। আমাদের গণিত অংশ আশা করছি আমাদের ভালো লেগেছে, আর এই গণিত অংশগুলো আপনারা বারবার দেখে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন। সাধারণ জ্ঞানের শুরুতে আমাদের রয়েছে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত? এটি কিন্তু অবস্থিত নেত্রকোনায় বিরিশিরিতে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়েছিল? প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল 1973 সালের 7 মার্চ। অপরাজেয় বাংলা ভাস্কর্যটির নির্মাতাকে বা ভাস্করকে? এটি হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালিদ। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু, যেহেতু স্টেশন মাস্টারের পরীক্ষায় রেলওয়ের পরীক্ষা সেহেতু কিন্তু এই রেল সংক্রান্ত দুই একটা প্রশ্ন থাকবেই, আর দীর্ঘতম রেল সেতু হবে হার্ডিঞ্জ সেতু। তবে যমুনা সংক্রান্ত কিন্তু একক যদি বলে সেক্ষেত্রে আবার এখানে ভিন্ন হবে। যমুনা সেতু নিয়ে আপনার বিস্তারিত তথ্য পড়ে রাখবেন, এখান থেকে রূপপুর থেকে পড়ে রাখবেন, এখান থেকে দুইটা প্রশ্ন 100% কমন। সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। এখন এই প্রশ্ন আসার, যেহেতু বর্তমানে বিএনপি সরকার রয়েছে, সার্কের স্বপ্নদ্রষ্টা ছিল সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেক্ষেত্রে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল, প্রথম সরকার গঠিত হয় 10 এপ্রিল, শপথ 17 এপ্রিল। আচ্ছা, বাংলাদেশ জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি? বর্তমানে আসন সংখ্যা 300টি নির্বাচিত আর 50টি সংরক্ষিত, মোট 350টি। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান। কে ভাষা শহীদ নন? নূর হোসেন কিন্তু ভাষা শহীদ ছিলেন না, সুতরাং এটি হবে সঠিক উত্তর। বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত, অর্থাৎ চারিদিকেই কিন্তু নদী রয়েছে? সেটি হলো ভোলা জেলা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে জনসংখ্যা সমস্যা, এবং বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় প্রতি বছর 5 জুন। বর্তমানে আপডেট যে সাম্প্রতিক প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? এটি হবে 11তম। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হবে বেগম খালেদা জিয়া। ফ্যামিলি কার্ড, এখানে ফ্যামিলি কার্ড টিসিবি যদি না থাকে তাহলে ফ্যামিলি কার্ড হিসেবে আসবে। টিসিবি এটি কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত? আমরা জানি এটি কি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলায় কিন্তু অবস্থিত, এখানে ঈশ্বরদীটা হবে সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট, এটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হচ্ছে কুষ্টিয়ার জগতে। বর্তমানে রেল মন্ত্রীর নাম কি? বর্তমানে রেল মন্ত্রীর নাম হচ্ছে শেখ রবিউল ইসলাম বা রবিউল আলম এই জাতীয় নাম, তবে শেখ রবিউল ইসলাম। ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রা মূলত আন্তর্জাতিক বাজারে রিয়াল নামেই পরিচিত, ইরানি রিয়াল, তবে তারা নিজেদেরকে তোমার নামে একটি মুদ্রার প্রচলনে কিন্তু রয়েছে। আর সর্বশেষ বিখ্যাত আলোচিত হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে কোন উপসাগরের সাথে সংযুক্ত করেছে?
এই প্রশ্নটিও আপনাদের জন্য একটা SW থাকবে। আপনারা কে কোথা থেকে দেখছেন? আমাদের ক্লাসগুলো কেমন লাগছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আমাদের আজকের ক্লাসগুলো আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।